এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। আসসালামু আলাইকুম। ভারতের বিরুদ্ধে প্রতিশোধ হামলা শুরু, ঘোষণা পাকিস্তান সরকারের। ভারতের বিরুদ্ধে প্রতিশোধ হামলার নাম পাকিস্তান দিয়েছে অপারেশন বুনিয়ানুল মারসুস বা সীসা ঢালা প্রাচীর। হামলা পাঞ্জাবের মিসাইল গুদাম সহ সাইবার গ্রিডে। 500 ড্রোন নিয়ে ভারতের বিরুদ্ধে বৃষ্টির মতো হামলা পাকিস্তানের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নিহত ভারতীয় সেনাদের সারি সারি লাশের দৃশ্য। অন্ধকারে ভারতের গোটা জম্মু কাশ্মীর সহ বিভিন্ন এলাকা বন্ধ, 32 বিমানবন্দর। ভীতি আর আতঙ্কে নিমজ্জিত ভারত, দিশেহারা মোদী সরকার। ভারতের বিরুদ্ধে প্রতিশোধ হামলার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। শনিবার ভোররাতে রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভির মাধ্যমে দেয়া হয়েছে এই ঘোষণা। সরকারি ঘোষণায় বলা হয়েছে, হামলা শুরুতেই পাকিস্তানের মিসাইল আঘাত করেছে পাঞ্জাবের ব্রাহ্মস মিসাইল গুদামে। এছাড়া সাইবার হামলা চালানো হয়েছে ভারতের পাওয়ার গ্রিড বা বিদ্যুৎ ব্যবস্থাপনায়। ধ্বংস করা হয়েছে পাঠানকোট ও উধমপুরের 2টি বিমান ঘাঁটি। পাকিস্তান বলছে, শুক্রবার মধ্যরাতের পর ভারত আবারও পাকিস্তানে হামলা চালিয়েছে কাপুরুষের মতো। শুক্রবার মধ্যরাতের পর তারা হামলা চালায় রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি সহ 3টি সামরিক স্থাপনায়। বৃহস্পতিবার রাতে পাকিস্তান ভারতের বিরুদ্ধে হামলা শুরু করলেও শুক্রবার পর্যন্ত তারা এই হামলার বিষয়ে কোনো কিছু স্বীকার করেনি। শুক্রবার মধ্যরাতের পর ভারত পাকিস্তানের 3টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর পরপরই শনিবার ভোররাতে পাকিস্তান আনুষ্ঠানিক ঘোষণা দিল ভারতের বিরুদ্ধে। পাকিস্তান সরকার জানায়, ভারতের বিরুদ্ধে প্রতিশোধ হামলার নাম দেওয়া হয়েছে কোরআনের একটি আয়াত অনুসারে অপারেশন বুনিয়ানুল মারসুস বা সীসা ঢালা প্রাচীর। কোরআনের 61 নং সূরা আস-সাবের 4 নং আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাদের ভালোবাসেন যারা আল্লাহর পথে যুদ্ধ করে সারিবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের মতো। মঙ্গলবার রাতে পাকিস্তানের বিরুদ্ধে ভারত তাদের হামলার নাম দিয়েছিল অপারেশন সিন্দুর। বিপরীতে পাকিস্তান কোরআনের আয়াত থেকে এই নাম দেয়। বিশ্লেষকদের মতে এই নামকরণ পাকিস্তানি সেনাদের মনোবল চাঙ্গা করতে ভূমিকা পালন করবে। ইতোমধ্যে চারিদিকে শুরু হয়েছে এই নামকরণ নিয়ে আলোচনা। ভারতের বিরুদ্ধে যুদ্ধে যোগদানের জন্য লাখ লাখ পাকিস্তানি রাস্তায় নেমে এসেছে এবং পাকিস্তান আর্মি খোলা ময়দানে তাদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের যুদ্ধের প্রশিক্ষণের ছবি। এদিকে ভারতে পাকিস্তানের হামলায় নিহত হয়েছে বিপুল সংখ্যক সেনা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নিহত ভারতীয় সেনাদের সারি সারি লাশের দৃশ্য। ভিডিওতে দেখা গেছে বিভিন্ন হামলাস্থলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ভারতীয় সেনাদের লাশ আর লাশ। একটি ভিডিওতে দেখা গেছে ভারতীয় সেনারা লাইন ধরে কাঁধে করে নিয়ে যাচ্ছে নিহত সৈন্যের লাশ। পাকিস্তান দাবি করছে, মঙ্গলবার শেষ রাতে ভারতের হামলার সাথে সাথে তারা যে জবাব দিয়েছে তাতে ধ্বংস হয়েছে জম্মু কাশ্মীরের একটি ব্রিগেড সদর দপ্তর সহ কমপক্ষে 9টি সেনা চৌকি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ওই ব্রিগেড সদর দপ্তরে হামলায় নিহত হয়েছে কমপক্ষে 22 ভারতীয় সেনা। এছাড়া অন্যান্য বিভিন্ন সেনা চৌকিতে হামলায় নিহত ভারতীয় সেনার সংখ্যা শতাধিক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলছেন, মঙ্গলবার রাতেই পাকিস্তানের পাল্টা হামলায় নিহত হয়েছে অর্ধ শতাধিক ভারতীয় সেনা। এরপর বৃহস্পতি ও শুক্রবার রাতেও পাকিস্তান হামলা চালিয়েছে ভারতের বিভিন্ন সেনা ঘাঁটি লক্ষ্য করে। তাতে নিহত ভারতীয় সেনার সংখ্যা এখনো অজানা। ভারত দাবি করেছে তারা পাকিস্তানের 3টি F-16 বিমান ভূপাতিত করেছে। এই দাবিকে ডাহা, মিথ্যা আর অপপ্রচারের কৌশল হিসেবে আখ্যায়িত করেছে পাকিস্তান সরকার। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় নিহত সেনাদের ভিডিওর পাশাপাশি ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন এলাকায় পাকিস্তানের ড্রোন ও মিসাইল হামলার অসংখ্য ভিডিও। মঙ্গলবার ভারত পাকিস্তানে হামলার পর বৃহস্পতিবার রাতে পাকিস্তান ভারতের জম্মু কাশ্মীর, পাঞ্জাব ও গুজরাটে একযোগে হামলা চালায়। হামলার প্রাথমিক লক্ষ্য ছিল ভারতের কমপক্ষে 15টি জেলার সামরিক ঘাঁটি। ভারত শুক্রবার স্বীকার করেছে, বৃহস্পতিবার রাতে পাকিস্তান 500টি ড্রোন নিয়ে একযোগে হামলা চালায় ভারতে। ভারতের প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে শুক্রবার এই খবর প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে পাকিস্তান ড্রোন এবং মিসাইল নিয়ে একযোগে ঝাঁপিয়ে পড়ে ভারতের বিরুদ্ধে। বৃষ্টির মতো ড্রোন হামলা চালায় তারা। 210 মিনিটের মধ্যে 500টি ড্রোন হামলা চালানো হয়েছে জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায়। ভারত সরকার একযোগে পাকিস্তানের 500 ড্রোন হামলার তথ্য স্বীকার করে বলছে, সব ড্রোনে বিস্ফোরক ছিল না। অনেক ড্রোন তারা পাঠিয়েছিল গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে। এসব ড্রোনের মাধ্যমে তারা ভারতের বিভিন্ন অবস্থানের ছবি তুলে তথ্য সংগ্রহের কাজ করেছে। ভারত কিছু ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। ভারতের দাবি 300 থেকে 400 ড্রোন ছিল তুরস্কের তৈরি। তবে ভারতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবর অনুসারে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা চালিয়েছে গোটা জম্মু কাশ্মীরের টার্গেটকৃত এলাকায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ভারত। বৃহস্পতিবার রাতে পাকিস্তান
পাকিস্তানের হামলা থেকে রক্ষায় গোটা কাশ্মীর, পাঞ্জাব, গুজরাট সহ বিভিন্ন এলাকায় সম্পূর্ণরূপে ব্ল্যাকআউট করে দেয় ভারত সরকার। ফলে এসব এলাকা ঢেকে যায় গভীর অন্ধকারে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শুক্রবার কাশ্মীরের বিভিন্ন এলাকা ঘুরে পাকিস্তানের হামলার ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, পাকিস্তানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিভিন্ন হাসপাতালে শুধু আহত মানুষের ভিড়। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের হামলায় কি পরিমাণ সেনা নিহত হয়েছে সেই তথ্য সম্পূর্ণ গোপন করে চলছে ভারত। মঙ্গলবার রাতে পাল্টা হামলার মাধ্যমে 5টি বিমান বিধ্বস্তের পর পাকিস্তানের পক্ষ থেকে আরও পাল্টা হামলার ঘোষণার পর দিশেহারা হয়ে পড়েছে মোদী সরকার। তীব্র আতঙ্ক আর ভীতি ছড়িয়ে পড়েছে গোটা ভারত জুড়ে। 15 মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে দেশটির 27টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর। কোনো মতে চালু রয়েছে দিল্লি বিমানবন্দর। যাত্রীদের প্রতি নির্দেশ দিয়ে বলা হয়েছে তারা যেন কর্তৃপক্ষকে ফোন না দিয়ে বাসা থেকে বের না হন, কারণ নিরাপত্তাজনিত কারণে একের পর এক বাতিল করা হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইট। পাকিস্তানের হামলার কারণে ভারত এখন বিমান যোগাযোগের দিক থেকে প্রায় বিচ্ছিন্ন একটি দেশ। নিরাপত্তার কারণে বাতিল করা হয়েছে ঘরোয়া ক্রিকেট লিগ IPL। সংযুক্ত আরব আমিরাতকে ভারত প্রস্তাব দিয়েছিল সেই দেশে IPL আয়োজনের, কিন্তু আমিরাত প্রত্যাখ্যান করেছে ভারতের এই প্রস্তাব। এদিকে বৃহস্পতিবার রাতে পাকিস্তান ভারতের বিরুদ্ধে একযোগে শত শত ড্রোন ও মিসাইল হামলার পর শুক্রবারও ব্যাপক হামলা চালিয়েছে ভারতের বিরুদ্ধে। ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার রাত অন্ধকার হতেই গোটা কাশ্মীরের আকাশ আলোকিত হয়ে ওঠে পাকিস্তান থেকে ছুটে আসা মিসাইলের আলোয়। ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ভারত হামলা চালিয়েছে আরব সাগরে পাকিস্তানের 3টি সামরিক লক্ষ্যবস্তু টার্গেট করে। 22 এপ্রিল পহেলগামে হামলার ঘটনায় প্রমাণ ছাড়া পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালিয়ে বর্তমানে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে একঘরে হয়ে পড়েছে ভারত। কেবল ইসরায়েল ছাড়া অন্য কোনো দেশ পাকিস্তানের হামলায় ভারতকে সমর্থন দেয়নি। পাকিস্তানের হামলার পরপরই ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারকে ফোন করেও কোনো সাফল্য অর্জন করতে পারেনি। যুক্তরাষ্ট্র দুই দেশের যুদ্ধে সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছে এবং উভয় দেশের প্রতি সংযত আচরণের আহ্বান জানিয়েছে ট্রাম্প। পাকিস্তানের প্রতি প্রকাশ্যে সমর্থন প্রকাশ করেছে চীন, তুরস্ক, আজারবাইজান। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ফোন দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান পাকিস্তানের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার তুরস্ক থেকে সমর্থন পাওয়ার পরপরই পাকিস্তান ঝাঁপিয়ে পড়েছে ভারতের বিরুদ্ধে। অপরদিকে আজারবাইজানের পক্ষ থেকেও শুক্রবার নতুন করে বলা হয়েছে তারা পাকিস্তানের পক্ষে থাকবে। সামরিক বিশ্লেষক ও কূটনীতিকদের মতে, কোনো তদন্ত ও প্রমাণ ছাড়াই 22 এপ্রিলের ঘটনায় পাকিস্তানকে দায়ী করে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর ঘটনাকে ভালোভাবে নেয়নি কোনো দেশ। এই ঘটনায় দেশ এবং বিদেশে প্রচণ্ড চাপের মুখে পড়েছে মোদী সরকার। নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালিয়ে হিরো সাজতে চেয়েছিলেন, কিন্তু তিনি এখন সম্পূর্ণ জিরোতে পরিণত হয়েছেন। ভারতের তুলনায় সামরিক ও অর্থনৈতিক দিক সহ বিভিন্ন দিক দিয়ে অপেক্ষাকৃত অনেক দুর্বল পাকিস্তানের পক্ষ থেকে এমন কঠিন পাল্টা আঘাত আসবে তা ভাবতে পারেনি মোদী সরকারের কেউ। 5টি মূল্যবান যুদ্ধ বিমান হারানোর পর এখন আর আকাশে উঠছে না ভারতের কোনো যুদ্ধ বিমান। অপরদিকে বৃহস্পতিবার রাতে পাকিস্তান 125টি যুদ্ধ বিমান নিয়ে হামলা করে ভারতের বিরুদ্ধে। পাকিস্তানের এই হামলা প্রতিহত করার ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে ভারতীয় আর্মি। অপরদিকে ভারতীয় ড্রোনের বধ্যভূমিতে পরিণত হয়েছে পাকিস্তান। ইসরায়েলের তৈরি 25টি সহ মোট 77টি মূল্যবান ড্রোন পাকিস্তানের মাটিতে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান আর্মি। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, মঙ্গলবার রাতে ভারতের হামলায় পাকিস্তানে ঝরা প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে। আমরা গভীর রাতে ঘুমন্ত মানুষের উপর কাপুরুষের মতো হামলা করব না। আমাদের হামলা হবে সুনির্দিষ্ট এবং গোটা বিশ্ব জানতে পারবে এই হামলার খবর। শাহবাজ শরীফের এই হুঙ্কারের পর তীব্র ভীতি আর আতঙ্ক ছড়িয়ে পড়ে ভারত জুড়ে। কোন দিক দিয়ে মিসাইল আর ড্রোন উড়ে আসে সেই আতঙ্কে এখন অস্থির ভারতের মানুষ। পাকিস্তানে ভারতের বিমান হামলার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বিপজ্জনক পর্যায়ে চলে গেছে। পাকিস্তান এই হামলাকে আগ্রাসন হিসেবে দেখছে। 7 মে ভারত পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন টার্গেট লক্ষ্য করে হামলা করে। তারা এর নাম দিয়েছে অপারেশন সিঁদুর। হামলায় অন্তত 31 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ভারত দাবি করেছে যে তারা সন্ত্রাসীদের আস্তানায় আঘাত এনেছে। মাহওয়ালপুর, মারিদকে এবং কোটলির মতো শহরগুলোকে হামলার টার্গেট করা হয়েছে। নিহতদের মধ্যে 3 বছর ও 16 বছর বয়সী 2 মেয়েও রয়েছে। পাকিস্তান সরকার এই হামলাকে যুদ্ধের পদক্ষেপ মনে করছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে 22 এপ্রিল যে সশস্ত্র হামলা হয়েছিল, ওই হামলার জবাবে এই হামলা চালায় ভারত।
পেহেলগামের হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। ওই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে। তারা দাবি করেছে জয়শি মোহাম্মদ এবং লস্করে তৈয়বা এই হামলার পরিকল্পনা করেছে। তবে পেহেলগাম হামলার সব ধরনের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে পাকিস্তান। ভারত তাদের দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ দেখাতে পারেনি। বিশ্লেষকরা বলেছেন, কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া ভারতের এই হামলা বেপরোয়া এবং বিপজ্জনক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের হামলার নিন্দা করে একে কাপুরুষতা ও উস্কানিমূলক আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ভারত পাকিস্তানের সার্বভৌমত্বকে লঙ্ঘন করেছে, বেসামরিক এলাকায় আঘাত করা হয়েছে। বাহওয়ালপুরের একটি মসজিদ এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি স্বাস্থ্য কেন্দ্রও হামলার শিকার হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মতো কর্মকর্তারা দাবি করেছেন, তাদের হামলায় কোনো বেসামরিক হতাহত হয়নি, কিন্তু বিধ্বস্ত ভবনের ছবি প্রকাশিত হয়েছে, বেসামরিক নাগরিকদের জানাজার খবর প্রকাশিত হয়েছে। এগুলো রাজনাথ সিং এর দাবির সাথে মেলে না। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে হামলায় আহত হয়েছে অন্তত ৪৬ জন। এতে বোঝা যায় সুনির্দিষ্ট টার্গেটে আঘাত করার যে দাবি করেছে ভারত, সেটাও সঠিক নয়। বিশ্লেষকরা বলছেন, কথিত সন্ত্রাসী ক্যাম্পকে টার্গেট করে ভারত হামলা করেনি, বরং এটা ছিল পাকিস্তানের ভূখণ্ড আর তাদের জনগণের উপর ভারতের সরাসরি হামলা। পাকিস্তানের পাল্টা হামলায় রাফালের সহ ৩টি বিমান ভূপাতিত করার ঘটনা ভারতকে আরও বিপর্যয়ের মুখে ফেলেছে। ভারতের পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। জাতিসংঘের ৫১ অনুচ্ছেদে আত্মরক্ষার অধিকারের কথা আছে, কিন্তু নিজেদের উপর হামলার সুস্পষ্ট প্রমাণ থাকলে কেবল সেই অধিকার প্রয়োগ করা যাবে। পেহেলগাম হামলার সাথে পাকিস্তানের সংশ্লিষ্টতার একটিও প্রমাণ ভারত এখন পর্যন্ত দেখায়নি। প্রমাণ ছাড়া এ ধরনের হামলা অবৈধ। পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটি ভারতের হামলাকে সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘন আখ্যা দিয়েছে। তথ্য প্রমাণ ছাড়া অন্য দেশের ভূখণ্ডে আঘাত হানলে সেখানে বিপজ্জনক নজির তৈরি হতে পারে। এটা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করবে। পেহেলগাম হামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে পাকিস্তান। ভারত সেটা প্রত্যাখ্যান করেছে। সুষ্ঠু তদন্ত হলে বোঝা যেত হামলার পেছনে কারা জড়িত, কিন্তু ভারত সহিংসতার পথ বেছে নিয়েছে। এতে বোঝা যায়, সত্য উদ্ঘাটনের চেয়ে ভারত তাদের সামরিক শক্তির প্রদর্শনী করতে বেশি আগ্রহী। পাকিস্তান তদন্তের প্রস্তাবের মাধ্যমে সত্য উদ্ঘাটনে সহায়তা করতে চেয়েছিল। ভারত এই প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। কোনো তথ্য প্রমাণ ছাড়া এই ধরনের হামলা করাকে ভারতের আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে দাঁড় করানোর দাবি করেছেন অনেকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশ রক্ষার জন্য সামরিক পদক্ষেপের অনুমোদন দিয়েছেন। পাকিস্তানের বিমান বাহিনী প্রতিশোধমূলক আঘাত হেনেছে। তারা ভারতীয় জঙ্গি বিমান ভূপাতিত করেছে এবং ভারত অধিকৃত কাশ্মীরে শেল নিক্ষেপ করেছে। ভারতীয় দাবি অনুযায়ী এই হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। তবে পাকিস্তানের জবাব ছিল নিয়ন্ত্রিত। তারা ভারতকে বার্তা দিতে চেয়েছে যে পাকিস্তান যুদ্ধ চায় না, কিন্তু তারা নিজেকে রক্ষা করতে পারে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, তার দেশ ব্যাপক মাত্রার যুদ্ধ এড়ানোর চেষ্টা করছে। তাদের সামরিক বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য তৈরি রয়েছে, কিন্তু পাকিস্তান শান্তি চায়। বিশ্লেষকদের অনেকে পাকিস্তানের এই অবস্থানের প্রশংসা করেছেন। দুই দেশেরই পারমাণবিক সমরাস্ত্র রয়েছে। ব্যাপক যুদ্ধ লাগলে সেটা মহা বিপর্যয় নিয়ে আসবে। পাকিস্তানের নেতারা সেটা জানেন এবং উত্তেজনা যাতে বাড়তে না পারে সেজন্য তারা চেষ্টা করছেন। তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এ ব্যাপারে অবগত করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতা চেয়েছেন। বোঝা গেছে যে পাকিস্তান সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান চায়, সহিংসতার মাধ্যমে নয়। ভারতের হামলা দুর্ভোগ সৃষ্টি করেছে। পাঞ্জাবের মারিদকে শহরের একটি ভবন মিসাইলের আঘাতে ধ্বংসস্তূপ হয়ে গেছে। কোটলি শহরে মসজিদে হামলা বেশ কয়েকজন নিহত হয়েছে। এদের মধ্যে অল্প বয়সী একটি মেয়েও রয়েছে। এসব এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছে। আরও হামলার আশঙ্কায় পাকিস্তান শাসিত কাশ্মীরের ১,০০০-এর বেশি ধর্মীয় স্কুল বা মাদ্রাসা বন্ধ করে রাখা হয়েছে। পরিস্থিতি আরো খারাপের আশঙ্কায় অনেকে বাংকার তৈরি করছে। ভারতের হঠকারী পদক্ষেপ এই পরিস্থিতি তৈরি করেছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্কুলগুলো বন্ধ রয়েছে, আহতদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামলার কারণে দৈনন্দিন জীবন বাধাগ্রস্ত হচ্ছে। 200 ফ্লাইট বাতিল করা হয়েছে, বিভিন্ন এলাকার 25টি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। মানুষ আতঙ্কে সময় কাটাচ্ছে। যারা ন্যায় বিচার চায়, এটা তাদের আচরণ হতে পারে না। ভারত আর পাকিস্তানের এই সংঘাতের শিকড়ে লুকিয়ে আছে কাশ্মীরে। দুই দেশই এই অঞ্চলকে নিজেদের দাবি করে। 1947 সাল থেকে এই অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে 3 বার যুদ্ধ হয়েছে। পেহেলগামের হামলা ছিল ট্র্যাজিক, কিন্তু তথ্য প্রমাণ ছাড়া পাকিস্তানে দোষারোপ করা কোনো সমাধান হতে পারে না। কাশ্মীর এলাকা হিসেবে বিতর্কিত হয়ে উঠেছে। সেখানকার সহিংসতা বহুমাত্রিক। এই অঞ্চলে বহু গ্রুপ সক্রিয় রয়েছে। এদের সবাই পাকিস্তানের সাথে যুক্ত নয়, কিন্তু কিছু হলেই পাকিস্তানকে দোষারোপের মাধ্যমে ভারত এই বাস্তবতাটা অগ্রাহ্য করতে চায়। পাকিস্তান বহু বছর ধরে বলে আসছে কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মধ্যস্থতা দরকার, কিন্তু ভারত তাতে রাজি নয়। এবারের হামলার পরও ইসলামাবাদ নিরপেক্ষ তদন্তের দাবি করেছিল। নয়াদিল্লি দেখালো যে তারা সামরিক পদক্ষেপকেই পছন্দ করে। এই কৌশল সংঘাতকে আরও গভীর করবে। কাশ্মীরের উভয় প্রান্তের মানুষদের দুর্ভোগ এতে আরও বাড়বে। স্থায়ী সমাধানের জন্য আলোচনা করতে হবে। মিসাইল দিয়ে সমস্যা মিটবে না। 2019 সালের পর দুই দেশের মধ্যে এত বড় সংকট আর আসেনি। সেবারও পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলার পর পাকিস্তানে হামলা করেছিল ভারত। তখনও পাকিস্তান তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছিল। ভারত সেবারও সন্ত্রাসী ক্যাম্পে হামলার দাবি করেছিল, কিন্তু তার কোনো প্রমাণ তখন পাওয়া যায়নি। এবারের পরিস্থিতি আরও বিপজ্জনক, আরও বড় আকারে, এবং পাকিস্তানের আরও ভেতরে হামলা করেছে তারা। পাকিস্তানের পাল্টা জবাব বুঝিয়ে দিয়েছে তারা চুপ করে থাকবে না। দুই দেশই একটা চরম সংকট মুহূর্তে উপনীত হয়েছে। বিশ্লেষকরা বলছেন যে কোনো ভুল পদক্ষেপ বড় ধরনের যুদ্ধের রূপ নিতে পারে। কোনো দেশের জন্যই যুদ্ধ ভালো হবে না। তাদের অর্থনীতির অবস্থা দুর্বল, জনগণের দুর্ভোগ আরো বাড়বে। পারমাণবিক অস্ত্রের কারণে ঝুঁকি অনেক বেশি। যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতার ইঙ্গিত দিয়েছেন, পাকিস্তান একে স্বাগত জানিয়েছে। কিন্তু এ ধরনের মধ্যস্থতা প্রত্যাখ্যান করার অতীত ইতিহাস রয়েছে ভারতের। সেটা একটা বাধা হয়ে দাঁড়াতে পারে। বৈশ্বিক নেতাদেরকে অবশ্যই দুই পক্ষকে আলোচনার জন্য চাপ দিতে হবে। পাকিস্তান এখন পর্যন্ত উস্কানিমূলক কোনো পদক্ষেপ নেয়নি। তারা যুদ্ধ এড়িয়ে সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করছে। তারা বিশ্বকে বেসামরিক নাগরিকদের হত্যার তথ্য জানিয়েছে। মিত্র দেশ ও যুক্তরাষ্ট্রের সহায়তা চাচ্ছে তারা। পাকিস্তান বোঝাতে চাচ্ছে যে তারা শান্তি চায়, কিন্তু কোনো আগ্রাসন তারা সহ্য করবে না। ভারত সন্ত্রাসীদেরকে টার্গেট করার যে দাবি করেছে সেটা ভুল প্রমাণিত হয়েছে। তাদের হামলায় অল্প বয়সী মেয়ে সহ বেসামরিক হতাহতের তথ্য সামনে এসেছে। মসজিদ ও স্বাস্থ্যকেন্দ্র হামলার শিকার হয়েছে। পাকিস্তান তাদের নাগরিকদের রক্ষার চেষ্টা করবে, কিন্তু তারা পেহেলগাম হামলার যে নিরপেক্ষ তদন্ত দাবি করেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সেই দাবিকে সমর্থন দেয়া। তাদের উচিত তথ্য প্রমাণ ছাড়া ভারতের হঠকারী হামলার নিন্দা জানানো। পাকিস্তান সামরিক সংঘাত এড়ানোর চেষ্টা করেছে। ভারতের হামলা যন্ত্রণার কারণ ঘটালেও পাকিস্তান যুদ্ধের জন্য দৌড়াচ্ছে না। তারা ন্যায্য দাবি করছে। বিশ্বকে তারা সত্যটা দেখার আহ্বান জানিয়েছে। ভারতের হামলায় নিরপরাধ মানুষ নিহত হয়েছে। তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তারা এমন একটা সংঘাত উস্কে দিচ্ছে যেখানে কেউই জিততে পারবে না। পাকিস্তান আর ভারতের জনগণ আরো শান্তিপূর্ণ জীবনযাপনের অধিকার রাখে। তাদের এমন নেতা দরকার যারা সংঘাত সংঘর্ষের চেয়ে আলোচনাকে গুরুত্ব দেবে। বিশ্বকে আলোচনার প্রচেষ্টাকে এগিয়ে নিতে হবে। মধ্যস্থতা, সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত ও সংযমের পথই সমাধানের পথ। যুদ্ধ কোনো সমাধান হতে পারে না। পাকিস্তানের সামরিক বাহিনী বৃহস্পতিবার সকালে জানিয়েছে যে লাহোর ও করাচি সহ দেশের প্রধান কয়েকটি শহরের উপর দিয়ে চলাচল করার সময় পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত 25টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় কয়েক ঘন্টা পরে নিশ্চিত করে যে তারা পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং দাবি করেছে যে তারা লাহোরে একটি প্রতিরক্ষা ব্যবস্থাও তারা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, পাকিস্তান ড্রোন ও মিসাইল ব্যবহার করে ভারত ও ভারত শাসিত কাশ্মীর আক্রমণের চেষ্টা করেছিল, তবে সেগুলো গুলি করে ভূপাতিত করা হয়েছে। এর প্রেক্ষিতে বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, পাক ভারতের যুদ্ধ কি শেষ পর্যন্ত ড্রোন যুদ্ধের রূপ নিচ্ছে? বিস্তারিত এবারের প্রতিবেদনে। এই ড্রোন হামলাগুলো পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার সর্বশেষ উদাহরণ। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে ভারত পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে প্রাণঘাতী মিসাইল হামলা চালিয়েছিল। ইসলামাবাদের মতে এই হামলায় অন্তত 31 জন নিহত হয়েছে। এটি ছিল পাকিস্তানে সাম্প্রতিক সময়ে ভারতের সবচেয়ে ব্যাপক হামলা। এর আগে দুই দেশের মধ্যে 4 বার যুদ্ধ হয়েছে এবং কেবল যুদ্ধের সময় ভারত এই ধরনের হামলা করেছিল। রাতভর উভয় পক্ষের ভারী গোলাবর্ষণ ও ড্রোন হামলার কারণে কাশ্মীর অঞ্চলের সীমান্তবর্তী জনপদগুলোর মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার সূচনা হয় 22 এপ্রিল, যখন বন্দুকধারীরা ভারত শাসিত কাশ্মীরের পাহেলগামে 25 জন পর্যটক ও একজন স্থানীয় টাট্টু চালককে হত্যা করে। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে, বলছে পাকিস্তান সমর্থিত যোদ্ধারাই এই হামলার দায় স্বীকার করেছে। তবে ইসলামাবাদ এই হামলার সাথে কোনো সংশ্লিষ্টতা অস্বীকার করে। ভারতের ড্রোন হামলার বিষয়ে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী বলেন, রাতভর একটি ড্রোন ওয়েভের মাধ্যমে পাকিস্তানের উপর হামলা চালানো হয়। আর হামলার টার্গেট ছিল পাকিস্তানের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলো, বিশেষ করে করাচি ও লাহোর। তিনি বলেন, পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনগুলোকে আটকায় এবং ভূপাতিত করে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, এমন 25টি ড্রোন জ্যাম করে আকাশেই ধ্বংস করা হয়েছে। চৌধুরী আরও বলেন, ড্রোনের পড়ে যাওয়া ধ্বংসাবশেষ দক্ষিণ সিন্ধু প্রদেশে এক বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে এবং আরও একজন আহত হয়েছে। অন্যদিকে একটি ড্রোন লাহোরে একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়, যাতে 4 জন সৈনিক আহত হয়। এই ঘটনায় কিছু সামরিক সরঞ্জামেও আংশিক ক্ষতি রেকর্ড করা হয়েছে। শরীফ চৌধুরী এই ড্রোন হামলাকে নগ্ন আগ্রাসন এবং গুরুতর উস্কানি হিসেবে বর্ণনা করেন এবং প্রতিশ্রুতি দেন যে পাকিস্তান পাল্টা জবাব দিতে প্রস্তুত। তিনি বলেন, মনে হচ্ছে ভারত সম্পূর্ণভাবে ভারসাম্য হারিয়েছে এবং যুক্তির পথে না গিয়ে উত্তেজনাকর পরিস্থিতিকে আরো বাড়িয়ে তুলছে। পাকিস্তান সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের হুমকির বিরুদ্ধে সম্পূর্ণভাবে সজাগ রয়েছে। অন্যদিকে ড্রোন হামলার কয়েক ঘন্টা পর ভারতের দায় স্বীকার করলেও দাবি করেছে তারাই বরং আগে উস্কানি শিকার হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 7 থেকে 8 মে রাতে পাকিস্তানি বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের উত্তর ও পশ্চিম অংশ এবং ভারত শাসিত কাশ্মীরের একাধিক এলাকায় বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টা চালায়। তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ভূপাতিত করে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আজ সকালে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের একাধিক স্থানে বিমান প্রতিরক্ষার রাডার ও সিস্টেমকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাকিস্তান যেভাবে হামলা চালিয়েছিল, ভারত একই মাত্রা ও ক্ষেত্রে পাল্টা জবাব দিয়েছে। বিশ্বাসযোগ্য সূত্রে জানা গেছে, লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করা হয়েছে। পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ভারত আক্রমণের চেষ্টা করেছিল। ভারতের এই দাবির পেছনে পাকিস্তান এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি। সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র চৌধুরী বলেন, ভারত পাকিস্তানের বেশ কয়েকটি স্পর্শকাতর স্থানে ড্রোন হামলা করেছে। পাকিস্তান অবশ্য এর অনেকগুলোই ভূপাতিত করেছে, তবে ভারত প্রধানত যেই স্থানে আক্রমণ করেছে তার মধ্যে আছে অথবা সেগুলোর ভূপাতিত করা হয়েছে পূর্ব পাঞ্জাব অঞ্চলের রাজধানী ও পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোর, যার জনসংখ্যা 1.4 কোটি। স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ রিজওয়ান সাংবাদিকদের জানান, একটি ড্রোন ওয়ালটন বিমানবন্দরের কাছে ভূপাতিত হয়। এই বিমানবন্দরটি পাকিস্তান সেনাবাহিনী পরিচালনা করে এবং এটি রাডার ও প্রশিক্ষণ স্কুলের জন্য ব্যবহৃত হয়। আরেকটি স্থান হলো গুজরানওয়ালা বা পাঞ্জাবের 4র্থ বৃহত্তম শহর এবং এখানেও 25 লাখ মানুষের বসবাস। ভারত আরও হামলা চালিয়েছে পাঞ্জাব অঞ্চলের আরেকটি শহর চকওয়ালে, যেখানে প্রায় 15 লাখ মানুষের বাস।
হামলার শিকার হয়েছে পাঞ্জাবের শহর রাওয়ালপিন্ডি। এই শহরে পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনীর সদর দপ্তর অবস্থিত। এই শহরটির জনসংখ্যা প্রায় 60 লাখ। ভারত টার্গেট করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে কাছাকাছি অবস্থিত একটি ছাউনি শহর, যেখানে 21 লাখ লোকের বসবাস। পাঞ্জাবের নানকানা সাহিব শহরে ভারত হামলা করে। এই শহরের জনসংখ্যা মাত্র 1 লাখের একটু বেশি হলেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এটি শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের জন্মস্থান এবং শিখ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র স্থান। ভারতের দাবি অনুযায়ী পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের 15টি শহর ও নগর এলাকায় হামলার চেষ্টা চালিয়েছিল। তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সবই ভূপাতিত করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল আওয়ান্তিপোরা। এটি ভারত শাসিত কাশ্মীরের ঝিলম নদীর তীরে অবস্থিত একটি ছোট শহর, যার জনসংখ্যা প্রায় 12,000। হামলার শিকার হয়েছে কাশ্মীর উপত্যকার সবচেয়ে বড় শহর শ্রীনগর, যেখানে প্রায় 12 লাখ মানুষের বাস। ভারত শাসিত কাশ্মীরের শীতকালীন রাজধানী জম্মু হামলার শিকার হয়েছে, যার জনসংখ্যা প্রায় 5 লাখ। ভারতের দাবি, পাকিস্তানের হামলার শিকার হয়েছে ভারত শাসিত কাশ্মীরের আরেকটি গুরুত্বপূর্ণ শহর পাঠানকোট। এই শহরটি ভারতের সেনাবাহিনীর কর্মকাণ্ডের জন্য একটি প্রধান কেন্দ্র। এখানে এশিয়ার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি অবস্থিত। ভারতের পাঞ্জাব রাজ্যের অন্তর্গত অমৃতসরও হামলার শিকার হয়েছে। এই শহরের জনসংখ্যা 11 লাখ। এটি শিখ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থান স্বর্ণ মন্দিরের আবাসস্থল। পাকিস্তানের হামলায় কোন ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে, এই ধরনের প্রশ্নের উত্তরে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র চৌধুরী জানান, পাকিস্তানে ব্যবহৃত ভারতীয় ক্ষেপণাস্ত্র বা ড্রোন ছিল হার্প ড্রোন। হারুপ ড্রোন হলো এক ধরনের লুইটারিং মিউনিশন, যা ঘোরাফেরা করে আঘাত হানার ক্ষমতা সম্পন্ন ড্রোন। এটি তৈরি করা হয়েছে ইসরায়েলের প্রধান বিমান নির্মাতা প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের কাছ থেকে। লুইটারিং মিউনিশন ড্রোনগুলো সাধারণত রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত হয় এবং এগুলো আকাশের নির্দিষ্ট এলাকায় ঘোরাঘুরি করতে করতে টার্গেট খুঁজে বের করে। লক্ষ্য নির্ধারিত হলে এগুলো সোজা গিয়ে আঘাত করে ও বিস্ফোরিত হয়। হামলার পর এই ড্রোনগুলো সাধারণত ধ্বংস হয়ে যায়, তাই এদের সুইসাইড ড্রোন বা কামিকাজের ড্রোন হিসেবেও অভিহিত করা হয়। ইসরায়েল থেকে আসা এই হার্প ড্রোনকে অন্যতম মারাত্মক ড্রোন হিসেবে বিবেচনা করা হয়, কারণ এটি সাধারণ ইউএভি এবং মিসাইল উভয় ক্ষমতা একসাথে বহন করে। এটি প্রায় 2 মিটার লম্বা এবং আকারে এতটাই ছোট যে অধিকাংশ বিমানের ডিটেকশন সিস্টেমকে ফাঁকি দিতে পারে। এর গতিসীমা 200 কিলোমিটার পর্যন্ত এবং প্রায় 6 ঘন্টা পর্যন্ত উড়তে সক্ষম। যদি কোনো লক্ষ্যবস্তু না পাওয়া যায়, তবে এটি তার উৎক্ষেপণ ঘাঁটিতে ফিরে গিয়ে অবতরণও করতে পারে। ভারতের সশস্ত্র বাহিনী ইসরায়েলের অন্যতম বড় ড্রোন ক্রেতা। 2009 থেকে 2019 সালের মধ্যে ভারত অন্তত 25টি হারপ ড্রোন কিনেছে। এর মধ্যে 10টি ড্রোন কেনার একটি চুক্তির মূল্য ছিল $100 মিলিয়ন। এমন তথ্য প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট। ভারতের ড্রোন বহরে আরও রয়েছে ইসরায়েলি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ নির্মিত সার্চার ও হেরন ড্রোন। সার্চার সাধারণত নজরদারি বা গোয়েন্দা মিশনের জন্য ব্যবহৃত হয়, আর হেরন ড্রোনের ক্ষেপণাস্ত্র বহনের ক্ষমতাও হারপের মতোই শক্তিশালী। দুদেশের মধ্যকার উত্তেজনার রহস্য অনুসন্ধানে স্পষ্ট হয়ে যায় যে কাশ্মীরই এই উত্তেজনার মূল কেন্দ্রবিন্দু। ভারত ও পাকিস্তান উভয়ই কাশ্মীরের কিছু অংশ পরিচালনা করে এবং চীনও এর একটি অংশ নিয়ন্ত্রণ করে। কিন্তু ভারত পুরো কাশ্মীরকে নিজের বলে দাবি করে, আর পাকিস্তান দাবি করে ভারত শাসিত কাশ্মীরকে। এই অঞ্চলটি প্রায় 22,200 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। ভারত বহু বছর ধরে অভিযোগ করে আসছে যে পাকিস্তান সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে সমর্থন, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রচেষ্টা চালাতে সহায়তা করছে। তবে পাকিস্তান দাবি করে যে তারা কাশ্মীরের স্বাধীনতাপন্থী আন্দোলনের প্রতি কেবলই নৈতিক ও কূটনৈতিক সমর্থন দিয়ে যায়। গত 22 এপ্রিল পেহেলগামে ঘটে যাওয়া প্রাণঘাতী হামলার জন্য ভারত একটি অল্প পরিচিত গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে দায়ী করে এবং দাবি করে এটি পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয়েছে। তবে ইসলামাবাদ হামলার নিন্দা জানিয়ে যে কোনো সংশ্লিষ্টতা অস্বীকার করেছে এবং স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। উল্লেখযোগ্যভাবে উভয় দেশই পারমাণবিক শক্তিধর এবং মোট জনসংখ্যা প্রায় 1.6 বিলিয়ন।
যা এই উত্তেজনার পটভূমিতে নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে আশঙ্কা সৃষ্টি করেছে যে কোনো ধরনের আরও উত্তেজনা বা সংঘর্ষ বিপর্যয় ঘটনার মতো পরিণতিও ডেকে আনতে পারে। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।